আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন সবাই আপনারা? আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি অষ্টম শ্রেণীর একটি ক্লাস নিব। তো আজকে আমাদের শ্রেণী হচ্ছে অষ্টম, বিষয় ইংরেজি। আমি খন্দকার মার্জান এবং আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 019414379772। এখানে আমার ফেসবুক আইডি দেওয়া আছে আর আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 7 নাম্বার। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল BNIS হোম স্কুলের কার্যক্রম থেকে ন্যারেশন নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের টপিক হচ্ছে ন্যারেশন এবং আমরা আজকে ইম্পারেটিভ সেন্টেন্স এবং অবজেক্টিভ সেন্টেন্স শিখব কিভাবে ন্যারেশন করতে হয়। তো প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্সটি আমাকে জানতে হবে যে আসলে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। আমরা জানি যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, অনুরোধ, নিষেধ, উপদেশ এরকম বোঝায় তখন সেই সেন্টেন্সটিকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স দুইভাবে গঠিত হতে পারে। এক হচ্ছে প্রথমেই মূল ভার্ব দিয়ে শুরু হতে পারে অথবা লেট দ্বারা শুরু হতে পারে। এখন আমরা শিখব কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। তো প্রথমে যে নিয়মটা আছে আসো আমরা পড়ি। রিপোর্টিং ভার্বটি রিপোর্টেড স্পিচের বিভিন্ন ভাব, যেমন অনুরোধ বুঝালে রিকোয়েস্ট, আদেশ বুঝালে অর্ডার কমান্ড, ক্ষমা বুঝালে বেগ, উপদেশ বুঝালে অ্যাডভাইস এবং এর কোনোটাই না বুঝালে টেল ব্যবহৃত হয়। তবে রিপোর্টিং ভার্বটি পাস্ট ফর্মে হলে উল্লেখিত ভার্বগুলোরও পাস্ট ফর্ম হবে। তার মানে হচ্ছে আমাদের এইখানে এই রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট ফর্মে থাকে তখন আর আমি কিন্তু রিকোয়েস্ট লিখতে পারবো না, তখন আমি রিকোয়েস্টেড লিখব। আদেশ বুঝালে যেমন অর্ডার, তখন অর্ডার্ড হয়ে যাবে, কমান্ডেড। সেম একইভাবে উপদেশ বুঝালে অ্যাডভাইসড, তারপরে তোমার এইগুলি যদি কোনোটা না বুঝায় তখন টেলটা হয়ে যাবে কি টোল্ড। তা আসো আমরা একটা এক্সাম্পল দেখি। প্রথমে যে ডিরেক্টটা আছে, মাদার সেড টু মি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। মাদার সেড টু মি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এই সেন্টেন্সটিকে তুমি যখন ইনডিরেক্ট করবে তখন এই সেটটোর বদলে কি হবে সেটা কিভাবে বুঝবো? আমাদের এই ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটি আছে রিপোর্টেড স্পিচ বলে, এই রিপোর্টেড স্পিচটা পড়ে তোমাকে বুঝতে হবে এটা কি আসলে আদেশ বুঝিয়েছে না কমান্ড বুঝিয়েছে। দেখো লেখা অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সব সময় সত্য কথা বলবো, এটা একটা কি হচ্ছে একটা উপদেশ দেওয়া হয়েছে। তার জন্য আমরা কি করব, এই সেট টুটা উঠে যে অ্যাডভাইস লিখব। মাদার অ্যাডভাইসড মি টু, কারণ ইনভার্টেড কমা উঠে যে আমাদের নিয়ম হচ্ছে ন্যারেশনের ইম্পারেটিভ সেন্টেন্সে যে এই ইনভার্টেড কমা উঠে যে টু বসাতে হবে যদি সেটা ভার্ব দিয়ে শুরু হয়। ঠিক আছে, তাহলে টু এর পরে V1 নিয়ে আসো। এখানে V1 কোনটা? এই যে স্পিক, টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ, অলওয়েজটা আমরা শেষে লিখব। তাহলে কি শিখলে যে সেটটোর বদলে যেটা যদি অ্যাডভাইস কখন হবে যদি সেটা আমাদের উপদেশ বোঝায়, এবং আমরা কি করব ইনভার্টেড কমা উঠে দিয়ে এখানে টু বসাবো, তারপরে আমরা সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্মকে নিয়ে আসব 2 + V1। এটার নিয়মই হচ্ছে 2 + V1। ঠিক আছে, চলো এবার 2 নাম্বার রুলসটা আমরা পড়ি। রিপোর্টেড স্পিচটি যদি মূল ক্রিয়া দ্বারা শুরু হয় তবে ইনভার্টেড কমা তুলে দিয়ে টু ব্যবহার করতে হবে এবং রিপোর্টেড স্পিচটি হুবহু লিখতে হবে। এক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। এখানে কি বুঝিয়েছে যে আমরা যদি মূল ভার্ব দিয়ে শুরু করি, যদি কোনো এরকম যেমন এখানে অলওয়েজ ছিল, এখানে কিন্তু এরকম কোনো ওয়ার্ড নেই, প্রথমেই ভার্ব, তো যদি শুরু হয় তখন তোমার কাজ কি সেম একই নিয়মে আমরা কি করব টু বসাবো এবং কি করব সেম যা আছে তাই লিখবো, হুবহু লিখে দিতে হবে। মানে টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মে লিখতে হবে। এবং এখানে যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেখানে ভার্বটা অবশ্যই প্রেজেন্ট ফর্মেই থাকবে। যেমন দেখো
এইখানে ডিরেক্টে আছে হি সেড টু মি ডু ইট অ্যাট ওয়ান্স। হি সেড টু মি ডু ইট অ্যাট ওয়ান্স। ওকে, দেন আমরা এটাকে ইনডাইরেক্ট করলে কি হবে? আমি তো এটা বুঝতে পারছি না যে এটা আসলে কি কমান্ড করছে নাকি উপদেশ বুঝাচ্ছে। সো আমি এখানে সেড টুর বদলে টোল্ড লিখতে পারি যে হি টোল্ড মি, টুটা উঠে যাবে, হি টোল্ড মি। এরপর দেখো এই ইনভার্টেড কমাটা উঠে যে আমরা টু বসাবো। হি টোল্ড মি টু ডু ইট অ্যাট ওয়ান্স। ওকে, তারপর দেখো 3 নাম্বার যে নিয়মটা আমরা পড়ছি এবার, এটা তো এটাকে কি বলে? এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন আমরা যদি নেগেটিভ সেন্টেন্স হয় তখন কি হবে দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি নেগেটিভ হয় তবে রিপোর্টিং ভার্বের পরে নট টু বসাতে হবে। ফাদার সেড টু মি ডু নট রান ইন দ্য সান। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি করব? আমরা এখানে বাবা কিন্তু এখানে বলেছে কি দৌড়াদৌড়ি করতে না করেছে সূর্যের মধ্যে। তাহলে কি হবে? ফাদার সেড টুর বদলে তুমি এখানে ফরবেড লিখতে পারো অথবা অর্ডার লিখতে পারো। ফাদার অর্ডার্ড মি, যেহেতু এটা আমাকে একটা কি করেছে বাবা, আদেশ বুঝিয়েছে যে ডু নট রান ইন দ্য সান। সো এখানে আমি অর্ডার্ড কথা লিখবো, অবজেক্ট মি বসাবো। এই ইনভার্টেড কমাটা উঠে যে এখন আমি কি বসাবো? নট টু বসাবো, নট টু। এরপর কি করব? ভার্ব বসাবো, নট টু রান ইন দ্য সান। এখানে তুমি এভাবে লিখতে পারো ফাদার ফরবেড মি টু রান ইন দ্য সান। ঠিক আছে, দুইভাবেই লেখা যায়। সো আমি এখন 4 নম্বরে চলে যাচ্ছি। 4 নম্বর যে নিয়মটা সেটা দেখো, রিপোর্টেড স্পিচটি লেট দ্বারা শুরু হলে এবং প্রস্তাব দেওয়া বুঝালে রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রপোজ অর সাজেস্ট ব্যবহৃত হয়। আমরা এতক্ষণ কিন্তু সব ভার্ব দিয়েই কাজ করলাম, ভার্ব দিয়ে। এখন আমি তোমাদের প্রথমেই বলেছি ইম্পারেটিভ সেন্টেন্স ন্যারেশনের ক্ষেত্রে দুইভাবে আমাদের সিস্টেমটা চেঞ্জ হবে। এক হচ্ছে ভার্ব দিয়ে শুরু হলে টু প্লাস V1, আর ভার্ব ছাড়া যদি লেট দ্বারা শুরু হয় তাহলে দ্যাট বসবে। ইনভার্টেড কমা উঠে যায় কি বসবে? দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুড বা মাইট বসাতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু পড়ি। রিপোর্টেড স্পিচটি লেট দ্বারা শুরু হলে এবং প্রস্তাব দেওয়া বুঝালে রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রপোজ অর সাজেস্ট ব্যবহৃত হয়। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে রিপোর্টেড স্পিচে কর্তার পরে শুড বসাতে হয়। এক্সাম্পল দেখো, দ্য স্টুডেন্টস সেড টু মি লেট আস অ্যারেঞ্জ ফর আ পিকনিক। দ্য স্টুডেন্টস সেড টু মি লেট আস অ্যারেঞ্জ ফর আ পিকনিক। এখন আমরা কি করব? যে চলো আমরা একটা পিকনিকের বা বনভোজনের আয়োজন করি। স্টুডেন্টরা আমাকে বলল, তাহলে আমাকে তারা কি করলো? একটা প্রস্তাব দিল। এই জন্য আমরা কি করব? প্রপোজড লিখব। আর আমরা প্রপোজ যদি লিখি তাহলে টুটা থেকে যাবে, কিন্তু যদি সাজেস্ট কথাটা লিখি তখন টু উঠে যাবে। দ্য স্টুডেন্টস সেড টু মি হয়ে যাবে দ্য স্টুডেন্টস প্রপোজ টু মি। এইখানে ইনভার্টেড কমা উঠে যে দেখো দ্যাট বসেছে, দ্যাট। তারপর আমি বলেছি সাবজেক্ট বসাও। সাবজেক্ট এখানে কি? আস। আসের সাবজেক্টিভ ফর্ম কি? উই। দ্যাট উই শুড অ্যারেঞ্জ ফর আ পিকনিক। এই যে উই এর পরে একটা কি করতে হবে? শুড বসাতে হবে। এখানে লেখায় আছে যে সাবজেক্ট বা কর্তার পরে শুড বসাতে হয়। আমি এখানে শুড বসিয়েছি, তারপরে তুমি তোমার ভার্বটা বসিয়ে দাও, অ্যারেঞ্জ ফর আ পিকনিক। ঠিক এই নিয়মেই আমরা করব। এখন এটা ছিল লেট থাকলে প্রস্তাব বুঝালে তখন প্রপোজ বা সাজেস্ট বসে। এখন পরের যে 5 নাম্বার রুলসটা দেখো, যদি প্রস্তাব না বোঝায় তাহলে কি হয়? ডিরেক্ট স্পিচে লেট থাকা সত্ত্বেও যদি বাক্যটির অর্থ প্রস্তাব না বুঝায় তবে কর্তার পরে মে বা মাইট বি অ্যালাউড টু বসাতে হয়। তবে অর্থানুসারে যে কোনো পরিবর্তন হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? যে যদি প্রস্তাব না বুঝায় তাহলে আমি কি করব? মে বা মাইট অথবা মাইট বি অ্যালাউড টু বসাতে হবে।
এবং এখানে আমরা শুড বসাতে পারবো না। সো আসো দেখি। সুমন said let him say whatever he likes. সুমন বলল তাকে বলতে যাও, সে যেটা পছন্দ করে সে সেটা বলুক। সুমন, তাহলে আমরা সেইডই রাখবো, তারপর ইনভার্ট কমা উঠে যে দ্যাট বসবে। সুমন সেইড দ্যাট, তারপর আমরা এখানে সাবজেক্ট বসাবো। হিমের এখানে সাবজেক্টিভ কি হবে? হি। এখানে আর শুড বসাতে পারবো না, কি বসাবো? মাইট বসাবো। হি মাইট সে হোয়াট এভার হি লাইকড। কেন লাইকড হলো? এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, আর লেটটা উঠে যাবে। এই লেট উঠে যেই সাবজেক্টের পরে মাইট বসে, আর এখানে আমরা প্রথমে যে লেটটা দিয়েছি এখানে সাবজেক্টের পরে শুড বসেছে। তাহলে শুড কোথায় বসাবা? প্রস্তাব বুঝালে। মাইট কোথায় বসাবা? যেখানে প্রস্তাব না বুঝায় কিন্তু লেট আছে। তাহলে এই দুইটা তোমরা অবশ্যই, আমি বুঝতে পারছি যে ক্লিয়ার হয়ে গিয়েছো। এই ছিল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আসো আমরা অবজেক্টিভ সেন্টেন্সে চলে যাচ্ছি। অবজেক্টিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স মানেই হচ্ছে প্রার্থনা করা বা দোয়া করা। যে সেন্টেন্স দ্বারা প্রার্থনা বা দোয়া করা বোঝায় তাকে আমরা কি বলবো? অবজেক্টিভ সেন্টেন্স। এইটা পরিবর্তনের কিছু নিয়ম রয়েছে। এইরকম সেন্টেন্সগুলো, যেমন আমরা সেন্টেন্স প্রথমেই আমরা কি করব? ডিরেক্ট থেকে যখন ইনডিরেক্ট করব তখন ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট বসাতে হয়। 2 নাম্বার, রিপোর্টিং ভার্ব উঠিয়ে উইশ বা প্রে ব্যবহৃত হয়। এই যে উইশ বা প্রে, এটা যদি পাস্ট ফর্মে থাকে রিপোর্টিং ভার্বটা তোমার উইশড হয়ে যাবে, এবং এটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে প্রেড হয়ে যাবে, আদারওয়াইজ উইশ বা প্রে হবে। 3 নম্বরে আছে রিপোর্টেড স্পিচের কর্তার পরে মে অথবা মাইট ব্যবহৃত হয়। এখানে কি বুঝিয়েছে? যে আমরা যে একটা সাবজেক্ট বসাবো রিপোর্টেড স্পিচের, সেই সাবজেক্টটার পরপরই তুমি কি করবে? প্রেজেন্ট হলে মে আর পাস্ট হলে মাইট বসাবে। অন্য অন্য নিয়ম অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যায় হবে। এখানে আর বাকি অংশগুলো সবই আমরা যেভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে করেছি ওই রকমভাবেই পরবর্তী সেন্টেন্সগুলি হবে। ফর এক্সাম্পল, মাই মাদার সেইড মে গড ব্লেস ইউ। আমার মা বলল আল্লাহ তোমাকে কি করেও আশীর্বাদ দেখ। আমি আশীর্বাদ চাচ্ছি আল্লাহর কাছে দোয়া চাচ্ছি। মাই মাদার কি করেছে? তাহলে মাদার সবসময় কি করে? প্রে করে, প্রার্থনা করে। এই জন্য আমি কি করব? এটা সেইড আছে, এখানে আমাদের প্রেইড হবে। এরপর ইনভার্টেড কমা উঠে দিয়ে দ্যাট বসিয়ে দাও। মাই মাদার প্রেইড দ্যাট। এরপর তোমাকে সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট কি এখানে? গড। মাই মাদার প্রেইড দ্যাট গড। মেয়েটা হয়ে যাবে এখানে কি? মাইট। কারণ কেন? এখানে পাস্ট ফর্মে ছিল রিপোর্টিং ভার্ব, তার জন্য এটা পরিবর্তন হবে। এখানে যদি সেজ থাকতো তখন মেয়েই থাকতো। এখন আমরা গডের পরে মেয়ের জায়গায় এখানে কি করব? মাইট, আর বাকি অংশ যা আছে লিখে দেব। ইউটা হয়ে যাবে কি? মি। কারণ আমরা জানি সেকেন্ড পারসন পরিবর্তন হয় কি? অবজেক্ট অনুসারে। এখানে মাই মাদার সেইড, এখানে অবজেক্ট উজ্জ্বল আছে, এখানে আসলে কি হবে? মাই মাদার সেইড টু মি হওয়ার কথা ছিল। সো ইউটা এখানে এই জন্য মি হয়ে গিয়েছে। এরপরের যে এক্সাম্পলটা আছে দেখো, হি সেড লং লিভ দ্য কিং। হি সেড লং লিভ দ্য কিং। তুমি এটাকে ইনডিরেক্ট করার সময় কি লিখবে? যে আমাদের রাজা দীর্ঘায়ু লাভ করুক, সে বলল। তাহলে সে কি একটা দোয়া করেছে, এই জন্য তুমি লিখবে কি? হি প্রেইড দ্যাট। হি প্রেইড দ্যাট। এরপর তুমি সাবজেক্ট নিয়ে আসো। দ্যাটের পরপরই সাবজেক্ট হচ্ছে দ্য কিং। এরপর আমরা কি করব বলেছি? মাইট বসাতে হবে। দ্য কিং মাইট লিভ লং। লিভ লং, মাইটের পরে আমরা কি করব? লিভ নিয়ে আসবো, তারপরে লংটাকে পরে লিখব। ঠিক আছে? এইভাবে তুমি এই নিয়মগুলি ফলো করে যদি লিখো তাহলে তোমার জন্য খুব সহজ হয়ে যাবে অবজেক্টিভ সেন্টেন্স বুঝতে এবং লিখতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি তোমরা এই
ইম্পারেটিভ সেন্টেন্স এবং অবজেক্টিভ সেন্টেন্সের যে নিয়মগুলি আমি শিখিয়েছি তা দিয়ে বাসায় যদি প্র্যাকটিস করো খুব সহজেই ন্যারেশনটি লিখতে পারবে, তোমরা বুঝতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আরও নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, অবশ্যই ভালো থাকবে, আর আমি তোমাদের সবার জন্য দোয়া করছি যাতে সবাই অনেক বেশি ভালো থাকো। আজকে এই পর্যন্তই, আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।